বাবা মারা যাওয়ার 1 বছর পরই ভাইয়া ভাবি সংসারে থাকি আমি আর মা। বাবা মারা যাওয়ার কিছুদিন পরই বুঝতে পারি বাবা না থাকার কতটা কষ্ট। বাবা নামক বটগাছ যেই মেয়ের মাথা থেকে সরে যায় সেই মেয়ের মতন অসহায় এই পৃথিবীতে আর কেউ হয় না। আমি আমার ভাবির একটা লিপস্টিক ভেঙে ফেলেছি, এর জন্য ভাবি আমাকে নানান ভাবে নানান কথা শোনাচ্ছে। ভাবির সামনে ভয়ে আমি যাচ্ছি না, এর জন্য না জানি আমার কপালে আজকে কি লেখা আছে। সন্ধ্যাবেলা যখন আমার ভাইয়া অফিস থেকে ফিরলো তখন ভাবি ভাইয়াকে গিয়ে বলল, আজকে যদি তুমি তোমার বোনের কোনো বিচার না করো তাহলে কিন্তু তোমার খবর আছে, তা না হয় কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এখানে সারাদিন অফিস করে ভাইয়ার খুব ক্লান্ত লাগছে। বাসায় ফিরতেই ভাবির গোমরা মুখ দেখে ভাইয়ার মেজাজ তরতর করে বাড়তে লাগলো। এরপর গলা ফাটিয়ে আমাকে ডাকতে লাগলো ভাইয়া। আমি তখন ভাইয়ার ডাক শুনে ভাইয়ার রুমে আসলাম। ভাইয়া আমাকে বলল, জোরে চিৎকার করে কি করেছিস তুই? আমি তখন মাথা নিচু করে ভয়ে ভয়ে ভাইয়াকে বললাম, মানে ভাবি লিপস্টিকটা একটু নিয়েছিলাম, আর লিপস্টিকটা হঠাৎই ভাইয়া আমার হাত থেকে পড়ে গেছে। এ কথা শোনা মাত্রই ভাইয়া ভাবির উপরে রেগে গিয়ে ভাবির রাগ আমার উপরে দেখানোর চেষ্টা করলো। এরপর এসে আমার গালে একটা থাপ্পড় দিল আর আমাকে বলল, সারাদিন অফিসে গিয়ে আমি কি পরিমাণে কষ্ট করি, স্যারের আমার এত কথা শুনতে হয়। সারাদিন পর ভাবিরও ঘ্যানঘানানি সব রাগই ভাইয়া আমার উপরে ছাড়লো। আমি তখন কিচ্ছু বললাম না, আমি কান্না করে দাঁড়িয়ে রইলাম ওখানে। আমি তখন অনেক কান্না করছি। এরপর আমি আর কোনো কথা না বলে রুম থেকে বেরিয়ে আসলাম। এরপর ওড়না দিয়ে চোখ মুছে নিলাম, ভাবলাম যেন কিছুই হয়নি, সবই ঠিক আছে। মা তখন বিছানায় বসে তবজি গুনছে। মা আমাকে দেখে বলল, তোর ভাইয়া কেন ডেকেছে তোকে? চায়ের জন্য? তুই চা নিয়ে গেছিস আজকেও? ওই নবাবজাদি কোথায়? আর রুমে ঢুকেছিলি? অফিস থেকে আসার সময় নবাবজাদির জন্য কি নিয়ে এসেছে দেখেছিস? আমি মনে মনে ভাবলাম ভাইয়া ফেরার সময় ড্রাগন ফল নিয়ে এসেছে, খাটের উপরে রাখা ছিল। আর এই কথাটা যদি আজকে মাকে বলি তাহলে আজকে আর কোনো রক্ষা নেই। মনের ভিতরে একটু একটু করে যন্ত্রণা মাথা চাড়া দিয়ে উঠছে। আমার বাম গাল এখনো গরম হয়ে আছে। আমি আর মায়ের কাছে কোনো কথা না বলে মায়ের রুম থেকে চলে গেলাম। মা আমাকে অনেক ডাকলো কিন্তু আমি কোনো কথাই শুনলাম না। আমি আমার রুমে গিয়ে শুয়ে শুয়ে কান্না করছি আর বাবাকে ডাকতেছি, আর মনে মনে বাবাকে বলছি, বাবা না থাকলে এই পৃথিবীর সবকিছুই অসহায়, সবাই তার আসল রূপ দেখিয়ে দেয়। আমি ভাবি লিপস্টিকটা আবার জোড়া লাগিয়ে দিয়েছিলাম। ভেঙেছিল ঠিকই, যদিও লিপস্টিকটা অনেক দামি। গোল্ডেন রোজের লিপস্টিক 700 টাকা দিয়ে কিনেছিল ভাবি। আমার দৌড় 20 টাকা দামে লিপ লাইনার পর্যন্তই। আর একটা লিপস্টিক ভাঙার জন্য আমাকে প্রথমত ভাবি অনেক কথা শুনিয়েছিল, আর শেষমেশ ভাইয়ার মার খেতে হলো। রাতের বেলা যখন আমরা সবাই খেতে বসেছি তখন সবাই দেখলো আমার বাম গালটা লাল হয়ে আছে। তখন খাবার টেবিলে বসে মা অবাক হয়ে বলল, তোর গালে কি হয়েছে রে? তখন ভাই আর চোখে তাকায় আমার দিকে। আমার রক্তাক্ত গালের দিকে তাকিয়ে ভাইয়ার বুকের ভিতর মোচড় দিয়ে উঠলো। মুহূর্তে অপরাধ বোধে ভাইয়া মাথা নিচু করে ফেলে। কেন সে তখন মাথা ঠিক রাখতে পারলো না। ফর্সা মুখটা কেমন মলিন দেখাচ্ছে। ভাইয়ার গলায় তখন খাবার আটকে যায়। ঢক ঢক করে পানি পান করে ভাইয়া। ভাবি তখন নাক ছিটকে খাওয়ায় মনোযোগ দিল। আমার গালের এই লাল দাগ দেখে ভাইয়ার আর গলা দিয়ে খাবার নামছে না। আমি তখন মাকে আস্তে জবাব দিলাম, মনে হয় মশায় কামড় দিয়েছে মা। তারপর চুলকানোতে এরকম দাগ পড়ে গেছে গালে। তখন মা বলল, ডাকাত মশার উপরে আল্লাহর লালত করুক, হারামজাদা আর জায়গা পায়নি কামড় দিতে। মা তখন মশাকে অনেক অভিশাপ দিতে লাগলো। মায়ের এরকম অভিশাপ দেখে ভাইয়াও চমকে গেল। আমি আর ভাইয়ার দিকে তাকাই না। ভাবি খাওয়ার পরে নিজের রুমে চলে গেল। আমি তখন এঁটো বাসন নিয়ে রান্নাঘরে ঢুকি পরিষ্কার করার জন্য। অবশিষ্ট তরকারিও জাল দিয়ে রাখতে হবে। ভাইয়া খাবার খাওয়া শেষে রুমে চলে গিয়ে ভাবিকে বলল, তুমি শুয়ে পড়লে যে, আমাকে চা দাও 1 কাপ। ভাবি তখন বলল, তোমার বোনকে বলো ও করে দিবে, আর আমাকেও বলো দিতে লেবু চা। ভাইয়া বলল, ও সন্ধ্যাবেলা একবার করেছে চা, আর রাতের খাবার দাবার সবকিছু তো আমার বোনই দিল, এখন আবার এত সব থালা বাসন পরিষ্কার করছে। তুমি কি করেছো সারাদিন শুনি? তখন ভাবি রেগে গিয়ে বিছানায় উঠে ভাইয়াকে বলল, আমি কি করেছি মানে তুমি কি বলতে চাও? ভাইয়াকে বলল, আমি কি করি না? তোমার বাড়িতে কয়টা কাজের লোক আছে যে সবকিছু করে দেয়? রান্না বান্না সারাদিন কে করে? নাকি তুমি মনে করো তোমার মা আর বোনের মতন সারাদিন পায়ের উপরে পা তুলে খাই আমি? ভাবির এরকম চিৎকার করা কথাগুলো আমার এবং মায়ের কানে দুজনেরই পৌঁছায়। আমি তখন মনে মনে আল্লাহকে ডাকি, ভাইয়া যেন আর কোনো কথা
না বাড়ায়। কথা বাড়ালেই কথা বাড়তে থাকবে। এখন ভাবির এরকম চিৎকার চেঁচামেচি শুনে মা চলে গেল ভাবিদের রুমে। ভাইয়া কিছু বলার আগেই মা বলল, কাজের লোকের কি দরকার, আমরা মা মেয়ে তো পার উপরে পা তুলে বসে থাকি না, বেশিরভাগ দিন আমার মেয়েই তো রান্না করে। তাছাড়া ও যদি রান্না বান্না না করে কাটা গোছা সবকিছু তো আমার মেয়েই করে। আমার মেয়েটাকেই তো তোমরা কাজের লোক বানিয়ে রেখেছো। তখন ভাবি বিছানা থেকে উঠে আমার মায়ের কাছে এসে বলল, আপনার বুড়ো দামড়ি মেয়েকে কেন আমি বসিয়ে বসিয়ে খাওয়াতে যাব? কিসের দায়া আমার? একথা শুনে আমার কান্নায় ভেঙে পড়লাম। আল্লাহ বাবাকে নিয়ে যাওয়ার সময় কেন আমাকেও নিয়ে গেল না এই পৃথিবী থেকে? তখন মা রেগে গিয়ে ভাবিকে বলল, কত বড় সাহস তোর, ছোট লোকের বাচ্চা, তুই আমার মেয়েকে বোঝা বলিস? তোর বাপের খায় নাকি আমার মেয়ে? তখন ভাবি বলল, না, বাপের না খেলে তো আমার কোনো সমস্যা ছিল না, ও বসে বসে আমার স্বামীরটা খায়। লজ্জা করে না আপনার দামড়ি মেয়েকে ঘরে বসে বসে খাওয়াচ্ছেন, আবার কথাও বলেন বড় বড়? নিজে তো ছেলের গায়ে চেপে বসেছেন, আবার সাথেও আরেকটা নিয়ে বসেছেন। বুড়ি দামড়ি মেয়েকে বিয়ে দিতে পারেন না? আমি এরকম চিৎকার চেঁচামেচি শুনে রান্নাঘরের সমস্ত কাজ সেরে এসে মাকে বললাম, তোমরা এরকম চিৎকার করছো কেন? আশেপাশের মানুষ শুনলে কি বলবে? মা নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে আবারও আমার গায়ে হাত তুললো। আমার চুলের মুঠি ধরে বলে, হারামজাদি, তুই মরতে পারিস না? তুই বেঁচে আছিস কেন? তুই এই দুনিয়ায়? তুই মরলে তো আমার চিন্তা কমতো। নিজের চিন্তায় বাঁচি না, আবার তোর চিন্তা করা লাগে আমার। তোর জন্যই তো লোকের